আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতে জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। একনেকে পদ্মা ব্যারেজ সহ ৯ প্রকল্পের অনুমোদন, ব্যয় ৩৬,০০০ কোটি টাকা, সুফল পাবে ২৪ জেলার ৭ কোটি মানুষ। প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২। সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত করব না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২, একজনের অবস্থা আশঙ্কাজনক, সুচিকিৎসা নিশ্চিতে খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। এবং কোরবানির চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুট গরুর চামড়া ৬২ থেকে ৬৭, খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, আর ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদ্মা ব্যারেজ বাস্তবায়ন সহ ৩৬,৬৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে ১৬টি প্রকল্প বিচার বিশ্লেষণ শেষে ৯টির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের একথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে উপকৃত হবে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকটের হাহাকার দশকের পর দশক ধরে। এ থেকে কিছুটা রেহাই পেতেই অবশেষে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই প্রকল্প ছাড়াও আরও ৮টির অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় একনেক বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন সংশোধিত মিলিয়ে ১৬টি প্রকল্প উত্থাপিত হয়। একনেক বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, পদ্মা ব্যারেজ হবে একটি মাস্টারমাইন্ড প্রকল্প। এই প্রজেক্টের মধ্যে ৩টা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে নেভিগেশন লক রয়েছে, সেখানে ফিশ পাস রয়েছে। সুতরাং সব কিছু মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পটা দেশবাসীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব দিক বিবেচনায় এই প্রজেক্টটিকে আমরা এই জন্য বলছি যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবে। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষিতে পরিবর্তন আসবে বলেও জানান মন্ত্রী। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল, ২৪টা জেলা, ৭ কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এ নিয়ে আলোচনা চলছে, দেশের স্বার্থই গুরুত্ব পাবে। গঙ্গার সঙ্গে পদ্মা, পদ্মার সঙ্গে নদী। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালু থাকলেও কিছুতেই কমছে না হামে আক্রান্ত শিশু মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে হামের এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর এর নেপথ্যে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, হাম মোকাবেলায় সরকারের কোনো ঘাটতি নেই। হামের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত রনি মজুমদারের রিপোর্টে।
দেশের বিভিন্ন জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে 8 শিশু। এর মধ্যে নিশ্চিন্ত হামে 1 জন ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগেই 3, ময়মনসিংহে 2, কুমিল্লা ও বরিশালে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 15ই মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 69 জনের এবং উপসর্গ নিয়ে মারা যায় 363 জন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ওনার নির্দেশে আমরা কাজ করতে শুরু করেছি। এদিকে হাম মোকাবেলায় ইতিমধ্যে প্রায় 1 কোটি 80 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানায় টিকা বঞ্চিত শিশুদের RCM অ্যাপ, মোবাইল টিম ও বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা দেওয়া নিশ্চিত করা হবে। আমাদের যে টার্গেটেড শিশু ছিল 1 কোটি 80 লক্ষ শিশুকে টিকা আওতায় আনা, এটির লক্ষ্যমাত্রার অর্জনের আমরা একদম নিকটবর্তী অবস্থান করছি। যে শিশু এখনো টিকা পায়নি, এমনকি যারা নিয়মিত ইপিআইয়ের আওতায় ইতিপূর্বে 2 ডোজ পেয়েছে হামরুবেলাটি, তারাও যেন এই ক্যাম্পেইনের আওতায় টিকাটি গ্রহণ করে। হামের এই দুর্যোগ কাটিয়ে ওঠার পর এর পিছনে দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। সংক্রামক এই ব্যাধি থেকে শিশুদের রক্ষায় জনসচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। রনি মজুমদার, আর টিভি, ঢাকা। বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই অবস্থা থেকে দেশকে আবারও স্বাবলম্বী করতে বর্তমান সরকারের কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে জানান তিনি। উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমজান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। তাহলেই কেবলমাত্র আমরা ধ্বংস করে দেওয়া যে আওয়ামী লীগের অর্থনীতি, সেটাকে আবার আমরা ঘুরিয়ে আনতে পারবো। 10 বছরের মধ্যে মাধ্যমিক ও 12 বছরের মধ্যে যেন উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয় এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণে যেন সময় নষ্ট না হয় এবং সেশন জট না হয়, সে কারণে সরকার বৈঠকে বসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অডিটোরিয়ামে অনগার্ড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করার কথা জানান শিক্ষামন্ত্রী। সময় নষ্ট না করে আমরা যেন ঠিক পথে এগোতে পারি, অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোনো সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। রাজধানীর মহাখালী ও তেজগাঁও এলাকায় অবৈধ পার্কিং রোধে অভিযান পরিচালনা করেছে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ। অভিযানে প্রায় 2 শতাধিক গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান জানান, একাধিকবার সতর্ক করার পরও চালকরা নিয়ম না মানায় এ অভিযান চালানো হচ্ছে। তিনি আরও বলেন, অভিযান অব্যাহত থাকবে ও মামলার সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। ভবিষ্যতে নিয়ম অমান্য করলে গাড়ি ডাম্পিং করা হবে বলেও সতর্ক করেন তিনি। যতক্ষণ পর্যন্ত আমরা মাঠে অ্যাকশনে না যাই ততক্ষণ পর্যন্ত কোনো কাজ হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্য এবং আমরা সবাইকে বলি যে এই কাজটা আমরা চাই না। আর যদি কেউ আমাদের কাজে বাধা দেয় তাহলে গাড়িটাকে নিয়ে সুন্দর করে আমরা ডাম্পিং করে ফেলবো, রেকার লাগাবো।
নারায়ণগঞ্জের মেঘনায় জেরা পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অগ্নিদগ্ধ 12 জনকে আনা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে, 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচডিওতে এবং 9 জন চিকিৎসা পাচ্ছে জরুরি বিভাগে। প্রয়োজন অনুযায়ী তাদেরকে বিভিন্ন বিভাগে চিকিৎসার জন্য পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আহতদের সুচিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বুধবার দুপুরে জেরা পাওয়ার প্লান্টে নিজস্ব ক্যান্টিনে মধ্যাহ্নভোজের সময় হঠাৎই তীব্র বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন 12 জন। দ্রুত তাদের নিয়ে আসা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আহতদের একজনকে ভর্তি করা হয়েছে আইসিইউতে, 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এইচডিইউতে। 6 জনের শ্বাসনালী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 জন পেশেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি এবং 6 জনের ইনহেলেশন ইনজুরি টোটাল আছে এবং বাকি 6 জনের ইনজুরিটা তুলনামূলক কম। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। অগ্নিদগ্ধদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে দিক নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদের বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমরা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতেছি। ওষুধের কোনো অভাব হবে না, অর্থেরও কোনো অভাব নেই। যতটুকু দরকার আমরা 2 মন্ত্রণালয় থেকে আমরা সেটা, হাসপাতাল যদি শর্টেজ হয় আমরা সেটা দেখবো, ইনশাল্লাহ। আগেও দেখেছি, এখনও দেখবো। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, কি কারণে দুর্ঘটনা তা বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল নাকি কোনো অসাবধানতা ছিল নাকি অন্য কোনো কারণের দুর্ঘটনা, এইটা আমরা বের করবার চেষ্টা করব। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিস। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই বিস্ফোরণটা সংঘটিত হয়। কিছু লোক গ্লাসের ক্ষতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, অগ্নিদগ্ধদের সুচিকিৎসা নিশ্চিতে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা যথাযথ পদক্ষেপ নেব বেস্ট ট্রিটমেন্ট রোগীদেরকে দেওয়ার জন্য। আব্দুর রহিম, RTV, ঢাকা। ঈদকে সামনে রেখে কোরবানির চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবছর গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, খাসির চামড়া প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, চামড়া সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দেবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। প্রতি বছর ঈদুল আজহাকে ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম সরকার নির্ধারণ করে দিলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেট এবং কাঁচা চামড়ার সঠিক সংরক্ষণের অভাবে ন্যায্য মূল্য পায় না ব্যক্তি পর্যায় থেকে মৌসুমি ব্যবসায়ীরা। ফলে অনেক ব্যবসায়ী চামড়া নদীতে ফেলে দেন। এ অবস্থায় এবারও চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, এবছর গরুর লবণযুক্ত চামড়া ঢাকার মধ্যে 62 থেকে 67 টাকা, ঢাকার বাহিরে 57 থেকে 62 টাকা। 62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা। আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার সংরক্ষণ নিশ্চিত করতে সারা দেশে বিনামূল্যে লবণ দিবে সরকার। সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি। চামড়ার দামের বিপর্যয়ের কারণ হিসেবে হাজারীবাগের ট্যানারিকে সরিয়ে নেওয়ার দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে। সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। চামড়া পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রয়োজন হলে কিছু সময়ের জন্য চামড়া রপ্তানির সিদ্ধান্ত হবে। ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। বিলাল হোসেন, RTV, ঢাকা।
সামর্থ্যের অভাবে যারা এককভাবে কোরবানি দিতে পারেন না তাদের কথা চিন্তা করে শরিকানা কোরবানির আয়োজন করেছে উত্তরার হাইজেনিক এগ্রো খামার। 18,000 ও 26,500 টাকায় দুটি প্যাকেজ ঘোষণা করেছেন তারা। কয়েক বছরের জনপ্রিয়তার কারণে এই উদ্যোগের কথা জানান খামারিরা। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের শেষ পর্ব আজ। এককভাবে কুরবানির সামর্থ্য না থাকলে ভাগে বা শরিকে পশু কুরবানির বিধান আছে কোরআনে। তবে রাজধানীতে পরিচিত মানুষের অভাব বোধ করেন অনেকেই। এমন সব মানুষের কথা চিন্তা করে শরিকানা কুরবানির ব্যবস্থা করা হয়েছে রাজধানীর হাইজেনিক এগ্রো ইন্ডাস্ট্রিতে, যেখানে দুটি প্যাকেজ ঘোষণা করেছে তারা। দুইটা সার্ভিস আমরা রেখেছি। একটা হলো 18,000 টাকা, 3,500 টাকা সার্ভিস চার্জ, আর একটা হলো 26,500 টাকা আর 4,000 টাকা সার্ভিস চার্জ। এই টাকাগুলোর ভিতরে আমরা গরুটা ক্রয় করা, গরু এখানে লালন পালন করা, কষায়ের ব্যবস্থা করা এবং কাটিং করে প্যাকেজিং করে ডেলিভারি বাসা পর্যন্ত পৌঁছে দেয়া। এর পাশাপাশি কুরবানির জন্য থাকছে লাইভ ওজনে কিংবা দরদামে পশু কেনার সুযোগ। গ্রাহক যদি আমাদের কাছ থেকে চায় যে ঈদের দিন জবে করে পূর্ণ প্রসেসিং করে রেডি টু কুক অবস্থায় আমাদের এখান থেকে নেওয়ার জন্য, তো ওই ক্ষেত্রেও এই সার্ভিস আমরা দিয়ে থাকি। কয়েক বছরের ভালো অভিজ্ঞতার কারণে এবারও পশু সংগ্রহে এসেছেন অনেক ক্রেতা। দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, নেওয়া যাবে, দামও মাশাআল্লাহ ভালো আছে, নেওয়ার মতো। খামার থেকে নিলে ভালো মানের, ভালো দেখাশোনা নেওয়া যায়। আমাদের অনেকেরই বাসাতে জায়গা নেই, এখান থেকে গরুটা কেনার উদ্দেশ্য হলো, ধরেন আমি এখনই কিনলাম, এটা কুরবানি আগের দিন ওরা পৌঁছিয়ে দেয়, ওনারা নিজেরাই লালন পালন করে। আমার কাছে সবচেয়ে এটা ভালো লাগে, এই জন্যে আমি গত কয়েক বছর ধরে এখান থেকে নিচ্ছি। জীবনযাত্রার পরিবর্তন আর লাভজনক ব্যবসার কারণে যেমন দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খামারগুলো, তেমনি ক্রেতাকে আকৃষ্ট করতে তাদেরও থাকছে বিভিন্ন আয়োজন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রাণী সম্পদ খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই খাতকে সমৃদ্ধ করতে সরকারি ও বেসরকারি উদ্যোগের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রাণী সম্পদ খাতকে আধুনিক ও সমৃদ্ধ করা বর্তমান সরকারের একটি অন্যতম নির্বাচনী অঙ্গীকার। দুপুরে রাজধানী ফার্মগেটে লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন প্রকল্প বিষয়ক ভ্যালিডেশন ওয়ার্কশপে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার আমিষের চাহিদা মেটাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রাণী সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। প্রাণীদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি সেবার মান উন্নত করা এখন সময়ের দাবি। সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এইখানে যারা বেসরকারি উদ্যোক্তারা রয়েছে তারাও কিন্তু এই সেক্টরে ভূমিকা পালন করতে পারে। সরকারের পক্ষ থেকে যে প্রজেক্টগুলির কথা ভাবা হচ্ছে, এইগুলি যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা এই সেক্টরটাকে এগিয়ে দিতে সক্ষম হব। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানিয়েছেন, সব অবকাঠামোতে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে চায় সরকার। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিক জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এ সময় প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 5 ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে 25 জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার। তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা করা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য, সে যে স্কিলে নিজেকে গড়ে তুলতে চায় বা গড়ে তুলতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা এবং অর্থনীতিতে ভূমিকা রাখার লক্ষ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় একটি কমিটি গঠন করা হয়েছে। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পরিবারগুলোকে সামাজিকভাবে ভালো পরিবেশ দেওয়ার বিষয়ে পরিকল্পনা করছে সরকার। তাদেরকে আমরা মেইন স্ট্রিমে স্বাভাবিক জীবনযাপনে কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি সেটা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি এবং তাদেরকে কি করে আমাদের মেইন ইকোনমিতে কানেক্ট করতে পারি আমরা
তাদেরকে সক্ষম করে কিভাবে গড়ে তুলতে পারি সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, সমাজে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে কাজ করছে সরকার। কেউ যেন পিছিয়ে পড়ে না থাকেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের সফরে বাণিজ্য, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও বেইজিং সফরে বের হওয়ার আগে ইরানকে মোকাবেলায় চীনের সহায়তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। দীর্ঘ যাত্রার পর বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে অবতরণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান থেকে লাল গালিচা বিছিয়ে এবং সামরিক গার্ড অব অনার সহ বেশ জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানা হয় ট্রাম্প বহরকে। 2017 সালের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের চীন সফর। সেবারও নিজের প্রথম মেয়াদে সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে দীর্ঘ 9 বছর পর বৃহস্পতি ও শুক্রবার চীনের মাটিতে বৈঠক হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির। যাত্রা শুরুর আগে যুক্তরাষ্ট্র থেকে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেছিলেন, হরমুজ সংকট এবং বৈশ্বিক তেলের বাজার নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে। তবে ইরান পরিস্থিতি মোকাবেলায় চীনের সহায়তার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তিনি জানান, যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে জয় নিশ্চিত করবে ওয়াশিংটন। ইরান পরিস্থিতি পুরোপুরি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন মার্কিন এই প্রেসিডেন্ট। ইরানে আমাদের কোনো সহায়তার প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে হোক কিংবা অন্যভাবে আমরা জিতবই। ইরান পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। তবে এবারে সফর শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, দুই দেশের বাণিজ্যিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথম দিনেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে চীনের বাজার আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন বলে জানা গেছে। কেননা সফরে এনভিডিআর সিও জেনসেন হুয়াং এবং ইলন মাস্কের মতো শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিরা তার সঙ্গে আছেন। এর বাইরেও 13 থেকে 15 তারিখের এই সফরে চীন তাইওয়ান সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আব্দুল মালেক, RTV। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমকে প্রধান করে 3 সদস্যের কমিশন গঠন করেছে বিসিবির অ্যাডহক কমিটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমিটির বাকি 2 সদস্য হলেন গাজীপুরের পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের ডেপুটি সেক্রেটারি ABM এহসানুল মামুন। গঠিত নির্বাচন কমিশন প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন 2026 সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরের জন্য চিঠিও পাঠানো হয়েছে। সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একনেকে পদ্মা ব্যারেজ সহ 9 প্রকল্পের অনুমোদন, ব্যয় 36,000 কোটি টাকা, সুফল পাবে 24 জেলার 7 কোটি মানুষ। হাম ও উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, মোট প্রাণহানি 432। সংকট মোকাবেলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ 12, একজনের অবস্থা আশঙ্কাজনক। সুচিকিৎসা নিশ্চিতে খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী। এবং কোরবানির চামড়ার নতুন দাম নির্ধারণ, প্রতি বর্গফুট গরুর চামড়া 62 থেকে 67, খাসির চামড়া 25 থেকে 30 টাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।